আমাকে অনেকবার বলছে মৌসুমী আপু যে রায়হান ভাইকে বিশ্বাস করবে না, যা বলবে সেটা শুনবা না। আমি আসলে শেষ পর্যন্ত শুনে একটু লেট করে ফেললাম। যাই হোক, আমি রিয়েলি সরি সবাইকে। আর আমার এসে খুব ভালো লাগছে, খুব ডেফিনেটলি ভালো লাগারই কথা। আমার ফিল্ম, আমার টিম একসাথে, আবার সবাই, আর আমরা জানাতে পারছি আপনাদের সবাইকে ডেকে। সো আমার খুব 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 ভালো লাগছে। আমার সবচেয়ে প্রিয় কো আর্টিস্ট ছিল মৌসুমী হামিদ, এটা অনেস্টলি। আর আমি সবচেয়ে বেশি ভয় ছিলাম মৌসুমী হামিদকে নিয়ে। ইভেন আমি এখনো ভয় আছি। আমাকে যখন প্রথম বলা হয়েছে যে আচ্ছা আমাদের ফিল্মের সাথে যুক্ত হচ্ছেন মৌসুমী হামিদ, আর মৌসুমী হামিদের বেশিরভাগ কাজ মানে আমার সাথে আপুর কাজ বেশি এই মুভিতে। আমি তখন নামটা শুনে আপু অনেস্টলি আমি এত ভয় পাইছি যে তুমি এত 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 ভালো অ্যাক্টিং করো, তুমি রিহার্সেলে এসেই যে অ্যাক্টিং দেখাইছো, আমি তখন থেকে ভয় আছি এখন পর্যন্ত যে আসলে এটা কি। আমি তোমার তুলনায় কিছুই করি নাই। আর আমি কতটুকু করছি এটা আসলে রায়হান ভাই আর তোমরাই জানো, বাট তোমার অ্যাক্টিং দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় সত্যি। প্রথমত বিরতির পর ফেরাটা তো খুবই সুন্দর, খুবই আনন্দের। আর হ্যাঁ, অনেকটা বিরতির পর আসলে ফিরেছি, বাট যেটা বলবো আসলে আমার বিরতির পর ফেরাটা এর থেকে ভালো কিছু দিয়ে আমার মনে হয় না আমি ফিরতে পারতাম। ফার্স্ট অফ অল এটার গল্প, এটাতে আমার ক্যারেক্টার। যখন রায়হান ভাই আমাকে অ্যাকচুয়ালি রায়হান ভাই আমার একটা শুটিং সেটে যায় মোশাররফ করিম ভাইয়ের সাথে দেখা করতে, তো তখন আমি রায়হান ভাইয়ের সাথে তো প্রথমে যেটা বলে নিই, আমার কিন্তু মিডিয়াতে পথ চলা রায়হান ভাইয়ের হাত ধরে। আমার মেন্টর বলেন, আমার গুরু বলেন, সব কিছু রায়হান খান। রাইট, হ্যাঁ। তো রায়হান ভাইয়ের, আমি যখন বের হই 13-এ, তখন থেকে আমি রায়হান ভাইয়ের বলি যে ভাইয়া তুমি আনছো কিন্তু তুমি কোনো কাজ করাও নাই আমাকে, মানে আমাদের কোনো কাজ হয়নি একসাথে। তো যখনই দেখা হয় তখনই এটা বলি যে কবে হবে কবে হবে। তো রায়হান ভাই সবসময় বলতো যে তোকে আমি তখনই ডাকবো যখন বড় কিছু আমি করব তখন। সো একদিন সাডেন উনি আমাদের শুটিং সেটে, আমি দেখলাম মোশাররফ ভাইয়ের সাথে বসে কথা বলছে, তখন আমি আবার চিল্লাচ্ছি যে কি ব্যাপার ভাইয়া, কিছু করবা না নাকি? পরে বলতেছে যে না আমি তোকে ফোন দিব, একটা কাজ হইতে পারে। দেন সাডেন হঠাৎ ফোন যে একটু আসো তো, একটু গল্পটা দেখো কেমন। তো গল্পটা যখন আমি শুনতে বসি ভাইয়ার অফিসে, আমি জাস্ট লিটারেলি গল্পটা শেষ হওয়ার সাথে সাথে আমি বলছি যে ভাই আমি এটা করতে চাই। এটার ক্যারেক্টার, এটার গল্প, আপু যেমন বলছিল যে এই গল্পটা আসলে মানুষ দেখে শেষ পর্যন্ত তৃপ্তিটা পাবে না, যেটা আসলে এইখানে কেন শেষ হলো বা এইভাবে কেন শেষ হলো। গল্পটা এত চমৎকার। আর আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের গল্প, একটা কেস নিয়ে বা এই ধরনের একটা গল্প আমার মনে হয় না আমি নিজে দেখেছি। সো পার্সোনালি গল্পটা খুবই চমৎকার। হ্যাঁ, কোর্ট রুম ড্রামা, এই মুভিটা আসলে আমি আমার জন্মের পর আসলে কোর্ট রুম নিয়ে কোনো মুভি দেখি নাই বাংলাদেশের। রাইট, সো এটা হচ্ছে ফার্স্ট। তো প্রথমত তো মুভির গল্প, সেকেন্ড আমি এই মুভিটা করতে এক পায়ে দাঁড়ানো ছিলাম বিকজ এটা ডিরেক্টর রায়হান খান। আমি জানি যে রায়হান ভাই যখন আমাকে কিছু অফার করেছে সেটা অবশ্যই আমার ভালোর জন্য। আর আমি ফিল্মে আবার আসবো, ডিরেক্টর কে হবে এটা রায়হান খান ছাড়া অন্য কেউ আসলে হতে পারতো না। সো সব কিছু মিলিয়ে আই লাভ ইউ ভাইয়া। তো সব কিছু মিলে আসলে এর জন্য হ্যাঁ বলা। আর আমি খুবই খুবই এক্সাইটেড, এত সুন্দর একটা কাজের সাথে আমি যুক্ত হতে পেরেছি। আশা করছি দর্শক খুব ভালোভাবে নেবে। বাহ, চমৎকার! ইট ওয়াজ লাভলি টকিং টু ইউ। আশা থ্যাংক করি ইউ। যে আমরা সিনেমাতেও এতটাই বেশ আনন্দ পাবো পুরো সময়টা দেখে। যদিও আমার মনে হচ্ছে যে দ্য মুভি ইজ নট অ্যাবাউট এন্টারটেইনমেন্ট, দ্য মুভি ইজ আ সোশ্যাল মেসেজ। সো হোয়াট ডু ইউ সি অ্যাবাউট দ্যাট? না, আমি এটা বলবো না এটা সোশ্যাল মেসেজ, এটাতে এন্টারটেইনও আছে ডেফিনেটলি, যেহেতু বড় পর্দার ব্যাপার। সো এটার মধ্যে সব কিছুই মিক্সড আপনারা পাবেন, শুধু একটা ধাঁচের ব্যাপারটা তা না। বাট হ্যাঁ, একটা কেস নিয়ে ডেফিনেটলি গল্প, বাট ওইটার মধ্যেই আপনারা এন্টারটেইন হবেন, এটার মধ্যে আপনারা কান্না করবেন, এটার মধ্যে আপনারা টুইস্ট খুঁজবেন আর একটু পর পর আসলে এটা কী হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, কোন ক্যারেক্টার আসলে কি করতে যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার মানে এত বাজেভাবে আপনাদের মাথার সাথে খেলবে। হ্যাঁ, সো ওইটা আসলে খুবই মজার। তো এন্টারটেন তো আসলে আমরা অনেকভাবেই হই, সো এইটা আসলে ডিফারেন্ট এন্টারটেন হবে সবার জন্য।